সময়ের ব্যবধানে তুষারকে একজন খুনের আসামি হতে হবে তা কেই বা জানতো। রুশানকে দেওয়া তথ্য অনুযায়ী স্বাভাবিকভাবে সন্দেহের তীরটা তুষারের দিকে নিক্ষেপ করার মতোই, নয়তো এমন অর্ধনির্মিত নির্জন বাড়িতে তুষার যাবেই বা কেন? তাছাড়া আহনাফের উপর তুষারের ব্যক্তিগত ক্ষোভ ছিল, এটা সকলেরই জানা। দুজন পুলিশ সদস্য দুদিক থেকে দৌড়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে তুষারকে। হাঁটতে হাঁটতে ঘাড় ঘুরিয়ে রাজের দিকে তাকায় তুষার। দেখে রাজ প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে ইশারায় কিছু জিজ্ঞেস করে তাকে। তুষার বুঝতে পারে এই ইশারার ভাষা। বিপরীতে সে হালকা দুদিকে মাথা নাড়ে, যার অর্থ এই খুনের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। নিজের উত্তর পেয়েই চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দৃষ্টি নত করে রাজ। বুঝে নেওয়ার মতো নিজের মাঝে হালকা উপর নিচ মাথা নেড়ে তুষারের দিকে তাকায় সে, যে দৃষ্টিতে মিশে আছে এক সমুদ্র আশ্বাস, যা মুহূর্তেই স্বস্তি দেয় তুষারকে। কারণ রাজের উপর তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। এর আগে রুশানকে বাঁচাতে নিবিড় সরাসরি খুন করা সত্ত্বেও তাকে সেভ করেছিল রাজ। সেখানে আজ তুষারের উপর অভিযোগটা শক্ত হলেও সে এই খুনের সাথে কোনোভাবেই জড়িত নয়। রাজ কখনোই তার মানুষদের একা ছাড়বে না, তা পুরোপুরিভাবে বিশ্বাসযোগ্য তুষারের কাছে। তুষারকে নিয়ে যায় পুলিশ। সকলের চোখে মুখেই স্পষ্ট বিস্ময়, যেন সময়টা একটা ঘোরের মধ্য দিয়ে পার হচ্ছে। একপাশে নীরবে দাঁড়িয়ে রইল তৃষাও। একদিকে তার ভাই আজ একজন খুনের আসামি, অন্যদিকে হাজার হলেও খুন হওয়া আহনাফ তার স্বামী। সবটা যেন তাকে আজ পুরোপুরিভাবে স্তব্ধ করে ফেলেছে। তাকে যেন ঘন কালো মেঘ ঘিরে ফেলেছে তার চারপাশে। সবটা বুঝে তার পাশে গিয়ে দাঁড়ায় আরোহী। সান্ত্বনা স্বরূপ এক হাত চেপে ধরে তার, যার অর্থ কিছু হবে না, আমরা সবাই আছি তো। সেই সাথে নীরবতার মাঝে রাজ সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে, বিকেলে কোথায় গিয়েছিল তুষার? কেউ কি এই বিষয়ে কিছু জানো? না সূচক জবাব দেয় একে একে সকলে। তুষার কাউকেই কিছু বলে যায়নি। নীরবে একপাশে দাঁড়িয়ে রইল সাকিব। একটু আগে তুষার থেকে পাওয়া চিরকুটটা মুষ্টিবদ্ধ করে সকলের দৃষ্টির আড়াল করে নিল সে। যে চিরকুটে তুষারকে সেই বাড়িটায় যেতে বলা হয়েছিল। কারো কাছে কোনো তথ্য না পেয়ে রুশানের দিকে তাকায় রাজ। শান্ত স্বরে বলে, কিছু সময়ের জন্য তুষারের কেসটা দেখে রাখবি, যেন কোনো প্রমাণ খুঁজে না পাওয়ার আগেই কেসটা জটিল হয়ে না দাঁড়ায়। কারণ যারাই তাকে ফাঁসিয়েছে তারা থেমে থাকবে না। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1মারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। কারণ যারাই তাকে ফাঁসিয়েছে তারা থেমে থাকবে না। রুশান হ্যাঁ সূচক হালকা মাথা নেড়ে বলে, চিন্তা করবি না, আমি দেখছি বিষয়টা। আর কিছু না বলেই সাকিবের দিকে তাকায় রাজ। বিকেলে সাকিব বের হওয়ার পর তার পেছন পেছন বের হয়েছিল তুষার। উপরতলা থেকে কফির কাপে চুমুক দিয়ে তাদের দিকে চেয়েছিল রাজ। সন্ধ্যার পর বাসায় ফিরেও তাদের দুজনের মাঝে কোনো বিষয়ে কথা হচ্ছিল, তাও স্বাভাবিক নয়। রাজের দৃষ্টি সব দিকেই ছিল। হয়তো বিকেলে ঘটে যাওয়া ঘটনার পেছনে সাকিবও কোনোভাবে জড়িত থাকতে পারে। ব্যাপারটা আন্দাজ করলেও সবার সামনে কিছু বলল না রাজ। সাকিবের দিকে চেয়ে শান্তস্বরে বলে, আমার সাথে চলো। বলেই পা বাড়ায় রাজ। পেছনে সাকিবের সাথে নিবিড় আসতে চাইলেও রাজ হালকা থেমে বলে, শুধু সাকিব। থেমে যায় নিবিড়। রাজ এই মুহূর্তে কতটা রাগান্বিত। মুহূর্তেই তার আবার ছড়িয়ে পড়ে সবার মাঝে। বুঝতে পেরে নিবিড়ের দিকে এক নজর তাকায় সাকিব। অতঃপর কিছু না বোঝার মতোই নীরবে হেঁটে যায় রাজের পেছন পেছন। রাত্রি ঘনিয়ে এলো। তালুকদার বাড়িতে একজন গার্ড ছুটে এসে খবর দেয় আরফকে পাওয়া গেছে। ইব্রাহিম তালুকদারের লোক তাকে বাড়ি থেকে কিছুটা দূরে একটা নির্জন জায়গায় নামিয়ে দিয়ে যায়। অতঃপর রাস্তার এক পাশ ধরে হুইলচেয়ারের চাকা ঠেলতে ঠেলতে গেটের দিকে আসছিল আরফ। গার্ডরা দেখেই ছুটে যায় তার দিকে। খবরটা পেয়ে যেন বিস্ময়ের সাথে আনন্দে ভরে ওঠে তালুকদার বাড়ি। সৎ ছেলে হলেও তার জন্য মায়া আছে ইনায়া তালুকদারের মাঝেও। খবর পেয়েই ছুটে ঘর থেকে বের হন তিনি। তার আগেই অবনী আর শুভ ছুটে যায় গেটের দিকে। আরফকে পেছন থেকে ঠেলে বাড়ির দিকে নিয়ে আসছে তারা। কাছে আসতেই হাত বাড়িয়ে আরফকে কাছে টেনে নেয় ইনায়া তালুকদার। বিপরীতে তাকে মা ডেকে হাত বাড়িয়ে জড়িয়ে নেয় আরফও। ইনায়া তালুকদার আবেগে আপ্লুত হয়ে বলে ওঠে, তুমি ঠিক আছো বাবা? বিপরীতে আরফ মুখে হাসি রেখে বলে, হ্যাঁ মা, আল্লাহর রহমতে একদম ভালো আছি। অতঃপর ইনায়া তালুকদার সরে যেতেই হুইলচেয়ারের পাশে বসে অবনী। পাশ থেকে এক হাত বাড়িয়ে তাকেও কাছে টেনে নিল আরফ। অবনী অনেকটাই কান্নায় ভেঙে পড়ে বলে,
ভেবেছিলাম তোমার কিছু হয়ে গেছে ভাইয়া, খুব ভয় পেয়েছিলাম। আমার জন্যই সব হয়েছে, আমি তোমাকে দেখে রাখতে পারিনি। আরাফ বোনের কপালে চুমু দিয়ে বলে, একদম না, এখানে তোর কোনো দোষ নেই। তাছাড়া যা হওয়ার হয়েছে, এখন আমি ঠিক আছি বুড়ি। এতদিনের বিষণ্ণতা কাটিয়ে তালুকদার বাড়িতে ফিরে আসে খানিকটা সুখের ছায়া। ক্ষণিকের জন্য হলেও হাসি ফুটে সবার মাঝে। তাদের মাঝে নীরবে একপাশে দাঁড়িয়ে রইল নিলয়, নীরব হয়ে তাকিয়ে রইল আরাফের দিকে। তার মনে একটা প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে বারবার, যা তাকে ভাবাচ্ছে খুব। আকাশ যদি তাকে রাগের বশেই তুলে নিয়ে যায়, তাহলে ইব্রাহিম তালুকদারের কাছে নিয়ে গেল কেন? সে তো অন্য কোথাও নিয়ে তার ক্ষোভ ঝাড়ার কথা ছিল। তা না করে ইব্রাহিম তালুকদারকে হিসেবে জড়ালো কোন কারণে? এদিকে দুশ্চিন্তায় নির্ঘুম রাত্রি যাপন করে সকলেই। সবার সাথে তাল মিলাতে গিয়ে ঘুমায়নি মধু নিজেও। তুষার আর খুন, বিষয়টা হজম হচ্ছে না তারও। তবে আপাতত তার কাজ হলো এই বাড়ির প্রতিটা খবর আকাশের কাছে পৌঁছে দেওয়া। তাই করলো সে। সবটা শুনেও অবাক হয়নি আকাশ। স্বাভাবিক স্বরে বলে, এমনটাই হওয়ার ছিল, এই তো অবাক হওয়ার কিছু নেই। বিপরীতে হালকা অবাক হয় মধু। অতঃপর বলে, তার মানে তুষারকে আপনিই ফাঁসিয়েছেন? আকাশ হালকা হেসে বলে, সে নিজেই নিজের বোকামিতে ফেসেছে, কিন্তু সে তো আমাদের হাতের গুটি ছিল, তার কি হবে? বিপরীতে আকাশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ছিল, এখনো আছে। তোমার কি মনে হয় রাজ আর রুশান তাকে একা ছাড়বে? মধু বুঝতে পারে আকাশের কথার মানে, তবুও কৌতূহল রয়ে যায় এখনো। সেই কৌতূহল ধরে রেখে বলে, তাহলে আহনাফ, সে তো আপনার অনুগত ছিল। তার আসল রূপ এখন রুশানের অজানা নয়। আজ হোক বা কাল হোক রুশানের হাতে ধরা পড়তো সে, আর তা আমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতো। অনেকটা কান টানলে মাথা আসে, প্রবাদটার মতোই। বলেই হালকা থামে আকাশ। অতঃপর পুনরায় বলে, যাই হোক, অতীত নিয়ে পড়ে থাকা মূর্খদের কাজ। বুদ্ধিমানরা সবসময় বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবে। এখন আসি মূল কথায়। তারা সবাই একে একে আলাদা হবে এবার। পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন থেকে যে কোনো আদেশের জন্য প্রস্তুত থেকো। আকাশের সাথে কথার সমাপ্তি টেনেই সবার মাঝে ফিরে আসে মধু। শিফরা সকালে নাস্তা তৈরি করে টেবিলে সাজাতে ব্যস্ত। তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই কারোরই। দুশ্চিন্তায় সময় অতিবাহিত হচ্ছে সকলের। রাজ, রুশান এরা কেউই বাসায় নেই। পুরুষরা বাইরে, নারীরা বাড়িতে। সময়টা ভালো যাচ্ছে না কারোরই। সকল প্রমাণ তুষারের বিরুদ্ধে। এমনকি আহনাফের পরিবারও দাবি করছে তারা এর কঠোর বিচার চায়। তুষার কয়দিন আগেও ভরা হসপিটালে আহনাফকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল। এর সাক্ষী অনেকেই আছে। এখন তাদের একটাই দাবি, দাঁতের বদলে দাঁত, রক্তের বদলে রক্ত। থানার ভেতর ও বাইরে সব জায়গায় ব্যস্ততা খুব। আহনাফ হত্যায় সাংবাদিকরা ঘিরে আছে চারপাশ। এদেরকে খবর দেওয়া হয়েছে আকাশের পক্ষ হতেই, যেন বিষয়টা আরো জটিল হয়ে দাঁড়ায়। তবে রুশানের আদেশে গেটের ভেতর অব্দি প্রবেশ করতে দেওয়া হয়নি তাদেরকে। গেটের বাইরে রুশানের গাড়ি এসে থামতেই ঘিরে ধরে তারা। তাদের নানান প্রশ্ন উপেক্ষা করে ভেতরে প্রবেশ করে রুশান। এর মাঝেই কয়েকজন পেছন থেকে বলে উঠে, আসামি আপনার ফ্রেন্ড হওয়ার জন্য কি আপনি তাকে সেভ করার চেষ্টা করছেন? আপনারা আইনের লোক হয়ে এমন অবিচার করলে সাধারণ মানুষ তাদের ন্যায় বিচার কোথায় পাবে? কথাটা কানে পৌঁছাতেই থামে রুশান। মাথা টকবক করে উঠলেও নিজেকে সামলে নেয় সে। কারণ এখানে দু একজন সাংবাদিক আছে যারা আকাশের কেনা গোলাম। তাদের প্রধান উদ্দেশ্য রুশানের সম্মান নষ্ট করা। তারা সকলের কাছেই রুশানকে এমনভাবে প্রকাশ করতে চাইছে যেন কোনোভাবেই তুষার মুক্তি পেলেও সবাই রুশানের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে যে আসামি রুশানের কাছের মানুষ হওয়ায় আশরাফের পরিবার তাদের ন্যায় বিচার পায়নি, যার জন্য রুশানকে উপর মহলেও জবাবদিহি করতে হবে। এই হত্যাকাণ্ড স্বাভাবিক হলেও এর পেছনে লুকিয়ে আছে বিপ্লবের নানান পরিকল্পনা। সাংবাদিকদের কথায় নিজের রাগকে চেপে নিয়ে ভেতরের দিকে অগ্রসর হয় রুশান। তাকে একে একে সেলুট দিতে থাকে সকলে। সময় নষ্ট না করেই দ্রুত পায়ে তুষারের উদ্দেশ্যে পা বাড়ায়। রুশান আসার আগেই খবর দিয়ে এসেছিল, কাজেই তুষারকে আগে থেকেই কথা বলার জন্য একটা আলাদা জায়গা নিয়ে যাওয়া হয়। একটা টেবিলের দুই পাশে বসে আছে রুশান ও তুষার। ঠান্ডা মাথায় তুষারের মুখে শুরু থেকে শেষ অবধি সবটা শুনে নেয় সে। অতঃপর ঠান্ডা মাথায় বলে, সাকিবকে অনুসরণ করার পর চিঠিটা কে দিয়েছিল তোকে? তুষার স্বাভাবিক স্বরে জবাব দেয়, আমি জানি না, তবে সেটা সাকিবই মনে হচ্ছে। সাকিবকে আমার ইদানিং সন্দেহ হচ্ছিল, বাট লজ্জায় তোদেরকে এই বিষয়ে বলতে পারিনি, কারণ তাকে আমি এনেছিলাম। এখন আমার মনে হচ্ছে চারদিকে হন্য হয়ে খুঁজে বেড়ানো সেই বিশ্বাসঘাতকতা সাকিব নিজেই করছে। বিপরীতে খানিকটা নীরব রইল রুশান। অতঃপর স্বাভাবিক স্বরে বলে, সেটা রাজ খুঁজে বের করবে। তুষার খানিকটা অবাক হয়ে বলে, তার মানে? রুশান হালকা মাথা নেড়ে বলে, হ্যাঁ, সাকিব এখন রাজের কাছে। সে সকলের দৃষ্টি ফাঁকি দিতে সক্ষম হলেও রাজের দৃষ্টি এড়াতে পারেনি। নীরব হয়ে গেল তুষার। কি বলবে ভাষা নেই তার। রুশান ফের বলে, আমি বুঝতে পারছি তোর বিষয়টা। কোনো একটা সমাধান বের করা অবধি এদিকটা সামলে নিব আমি, চিন্তা করিস না। এর পেছনে যারাই জড়িত আছে সবাইকে শীঘ্রই খুঁজে বের করা হবে। বলেই তুষারের হাত ধরে আশ্বাস দেয় রুশান। বিপরীতে তুষারও তার হাতে হাত রেখে বলে, আমি জানি সেটা। কথা শেষ করেই বেরিয়ে আসে রুশান। মুহূর্তেই সামনে আসে ডিআইজি স্যারের মুখ। থানায় এসে পৌঁছে যায় সেও। ব্যাপারটা যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, অনেকটা এইরকমই। রুশানকে দেখেই তিনি অনেকটা ক্ষিপ্ত হয়ে বলে, তোমার থেকে অন্তত এটা আশা করিনি আমি। গতকাল আসামিকে গ্রেফতার করা সত্ত্বেও কেন তাকে এখনো কোর্টে চালান করা হচ্ছে না? নিজের মানুষ বলে কি একজন আসামিকে এভাবে রক্ষা করা যাবে? একজন দায়িত্ববান অফিসারের এটা শোভা পায়? লজ্জা তোমার উপর। বলেই রুশানকে কিছু
কিছু বলার সুযোগ না দিয়ে তিনি আদেশ করে তুষারকে নিয়ে আসতে। ডিআইজি জাহাঙ্গীর আলমের আদেশ পেয়ে মুহূর্তেই কয়েকজন কনস্টেবল মেরে নিয়ে আসে তুষারকে। অতঃপর আদেশ স্বরূপ তাকে নিয়ে যাওয়া হয় গাড়ির দিকে। কি ঘটছে সবটা বুঝতে পারে তুষারও। নিয়ে যাওয়ার সময় হালকা থেমে রুশানকে বলে, রাজ ও ফৈদানটিকে বলিস তিশাকে যেন দেখে রাখে, সে সব নিতে পারবে না, কারণ তিশা এখনো খুব ছোট। বলতে বলতেই তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। রুশান নীরব দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে, স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিরুপায় হয়ে, কারণ একজন অ্যাডিশনাল ডিআইজি থেকে একজন ডিআইজির আদেশকে সবাই প্রাধান্য দিয়ে থাকে। রুমে একাকী বসে আছে তিশা, আয়নার সামনে বসে নিজেকে পরখ করতে ব্যস্ত সময় পার করছে সে। সেই সাথে স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে তার জীবনের সেই সুন্দর সময়গুলো, তুহিন নামক হারিয়ে যাওয়া প্রিয় মানুষটার কথা, দুজন মিলে একটা ছোট্ট ঘর বাঁধার স্বপ্ন, যা একটা কালবৈশাখী ঝড়ের ন্যায় ভেঙে চুরমার করে আগমন ঘটে আহনাফ নামের কারো। সুখের সন্ধানে পরিবার মিলে তার প্রিয় মানুষটাকে কেড়ে নিয়ে তাকে তুলে দেয় একটা নরপশুর হাতে। মারা যায় প্রিয় মানুষটা, ধ্বংস হয় বলি হওয়া সেই সরল মেয়েটার জীবন, যেন জীবনটা নাটকীয়তায় ভরপুর। এখন এসব ভেবেই তিশার হাসি পাচ্ছে খুব। সেই হাসি ধরে রেখেই সুন্দর চুলগুলো কেচি দিয়ে মুঠো মুঠো গোড়া থেকে কেটে ফেলে দিচ্ছে সে। সেই সাথে নিজের মাঝে গানের মতো গুনগুন করে বলতে থাকে, তারা আমাকে বড় করেছে, প্রিয় মানুষটাকে মেরে ফেলেছে, বিয়ে নামক মৃত্যুর আয়োজন করেছে, সেই বিয়েতে সবাই আনন্দ করেছে, মহা খুশিতে বাবা নামক মানুষটা গরু জবাই দিয়েছে, সুখের সন্ধানে আমাকে এক নরপশুর হাতে তুলে দিয়েছে, কত সুন্দর আয়োজন করেই আমার জীবনটা নষ্ট করেছে। এতটুকু বলেই পুনরায় খিলখিল করে হেসে উঠে সে। ততক্ষণে নিজের মাথার বেশিরভাগ চুলই কেটে ফেলে দিল সে। অবশিষ্ট চুলগুলো কাটতেই রুমে প্রবেশ করে আরোহী। দেখতে পায় তিশার অবশিষ্ট চুলগুলো আছড়ে পড়ছে ফ্লোরে। তা অনুসরণ করে ফ্লোরে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখে ফ্লোর কালো হয়ে আছে তিশার গোছা গোছা কাটা চুলে। বিস্মিত হয়ে তিশার মাথার দিকে তাকায় আরোহী, দেখে চুলগুলো মুঠোতেও আসবে না তার, সেই সাথে এলোমেলো ভাবে কাটায় খুব খুব হয়ে আছে মাথাটা। মুহূর্তেই আরোহী ছুটে যায় তার কাছে, যদিও অনেক দেরি করে ফেলেছে তবুও ছুটে গিয়ে কেচিটা কেড়ে নেয় তার থেকে। অনেকটাই রাগান্বিত স্বরে বলে, পাগল হয়ে গেলে নাকি, মানে কি এসবের? আরোহীর দিকে চেয়ে পুনরায় হেসে উঠে তিশা। তার বাচ্চা সুলভ মিষ্টি চেহারার কি হাল হয়েছে আজ। লক্ষ্য করেই যেন বুকটা হাহাকার করে উঠে আরোহীর নিজেরও। হাত বাড়িয়ে অবশিষ্ট চুলগুলো ছুঁয়ে দেয় সে। তিশা পুনরায় খিলখিল করে হেসে উঠে বলে, আমাকে কি এখন ছেলেদের মতো লাগছে আপু? আরোহী চুল থেকে হাত সরিয়ে তার গালে রেখে বলে, এসব কি বলছো তুমি? ছেলের মতো লাগবে কেন? তুমি খুব মিষ্টি একটা মেয়ে। তিশা পুনরায় বলে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ মেয়ে হয়ে জন্মানো। আসসালামু আলাইকুম, পর্বটা এখানেই শেষ করছি গাইস। আজকের পর্বটা অনেক বড় দেওয়ার কথা ছিল, কিন্তু আমি খুবই ক্লান্ত আর সময়ও পাইনি, যেই কারণে আজকে গল্পটা ছোট হয়ে গেল। ইনশাল্লাহ কালকে আবার বড় করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।